গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা আমার সাথে লাভিং উইথ সুমি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজই হচ্ছে 19শে জানুয়ারি, শুক্রবার, আর আজকে আমি রয়েছি বীরভূমের লাভপুরে। এখন যদিও বাজে রাত্রি 8:30, কিন্তু তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ দুপুরবেলা, তাই জন্যই গুড আফটারনুন বলেই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো বাড়ি থেকে লাভপুর আসা অবধি যে জার্নিটা, সকাল থেকেই আমি স্টার্ট করে দিয়েছিলাম ব্লগ। বেশি আর বকবক করছি না, একেবারে তোমরা ব্লগটা শুরু থেকে দেখতে থাকো। তো চলো, বেশি আর কথা না বলে আজ ব্লগটা তাহলে শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:46 আর আমাদের গাড়িও এখানে চলে এসেছে। জিনিসপত্র লোড করে আমরা চলে যাব হাওড়া স্টেশন। এবছর আমাদের নাট্য দলের নাট্য উৎসব মানে মৃচ্ছকটিকের নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে লাভপুরে। সেই সূত্রে আমারও প্রথমবার যাওয়া হবে এই লাভপুরে। আমাদের দলের ঘরেই বহুবার লাভপুরের কথা শুনেছি, তো সেই জায়গায় যাওয়ার জন্য যে সুপ্ত বাসনা মনের মধ্যে ছিল, ফেস্টিভ্যালের জন্য সেটা আজ পূরণ হতে চলেছে। দলের সবাই নয়, তবে দল থেকে মোট 9 জন আমরা যাচ্ছি এই ফেস্টিভ্যালের জন্য। কলকাতাতে ফিরে এসেও আমাদের ফেস্টিভ্যাল হবে, তবে সেটা বছরের মাঝামাঝি সময়। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। সময় এখন 3টে বাজতে যায়, আর আমাদের ট্রেন আজকে 3:30। যারা যারা যাচ্ছি সবাই এখানে একসাথে হয়ে গিয়েছি। এবার আমরা যাচ্ছি ট্রেনের দিকে। আলাদাই একটা আনন্দ হচ্ছে মনে, মানে অনেক দিন পর ট্রেন জার্নি করে কোথাও যাচ্ছি। নাটক করার সূত্রে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক দিন পর আবারও কোথাও যাচ্ছি। প্রায় এখন 3:30 বাজতে যায়, আর আমাদের গাড়ি এই ছাড়লো বলে সাথে নিয়ে নিয়েছি চিপস আর বিস্কুট। আর ট্রেনে যা উঠবে তা তো আমাদের চলতেই থাকবে। ট্রেনের চাকা গড়াতে না গড়াতেই শুরু হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া। ঝালমুড়ি থেকে শুরু করে ডিম সেদ্ধ এবং পরে নানান রকম মুখশুদ্ধি হিসেবে আমরা প্রায় 7 থেকে 10 রকমের আইটেম ট্রাই করেছিলাম। এমনিতে তো জাঁকিয়ে পড়েছে এই বছর ঠান্ডা, তার মধ্যে এই ট্রেনের হাওয়া, মানে জানলা দরজা যতই বন্ধ থাকুক, ঠান্ডা লাগা থেকে রেহাই আর আমরা কেউই পাচ্ছি না। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। মালপত্র এখন আমরা নামাচ্ছি। প্রায় 7টা মতো বাজতে যায়, আর 2-5 মিনিটের মধ্যেই আমরা ঢুকে পড়ব আমাদের স্টেশনে। নেমে পড়েছি আমরা আমাদের স্টেশনে, আহমদপুর জংশন। এখান থেকেই 15 মিনিট মতো লাগবে আমাদের লাভপুরে যেতে। তুমি না? এই তো কালো মানুষ। সন্ধে এখন খুব বেশি হলে 7:30 বাজে, আর এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখুন। যেমন পড়েছে ঠান্ডা, তেমন জনমানবহীন এই রাস্তা। আমরা এই রাস্তা ধরে যতই এগিয়ে চলেছি, ততই ভূতের সিনেমার কথা বেশ মনে পড়ছে। ভূতের সিনেমার রাস্তাগুলো ঠিক এরকম থাকে না? হুট করে তারপর চলে আসে ভূত। পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশনে। আমরা আছি বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যত দূর দেখা যাচ্ছে পুরোটাই অন্ধকার। সকালবেলা ঘুরে দেখব পুরো বাড়িটা। আর এখানে রয়েছে 2টো রুম, এখানে দাদারা রয়েছে, আর পাশের রুমে থাকছি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে পরিপাটি করে গোছানো রয়েছে 2টো রুম। সাথে শীতের জন্য রয়েছে আমাদের এখানে অনেকগুলো করে ব্ল্যাঙ্কেট। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি নিচে। এখন আমরা করব টিফিন, আর আমাদের টিফিনে আজকে রয়েছে মুড়ি, সিঙ্গারা এবং সন্দেশ। আর সাথে ছিল গরম গরম লিকার চা। টিফিনের পর্ব শেষ করে এবার আমরা বসবো রিহার্সালে। রিহার্সাল বলতে স্যারের একটি একক অভিনয় রয়েছে। আমাদের অনুষ্ঠান শুরুর দিন মানে আগামীকাল
20 তারিখ, স্যারের একার একটি একক অভিনয় রয়েছে, তো সেই জন্যই আমরা এখন বসেছি এক ঘরে রিহার্সাল দেখতে। হয় না, কখনো হয় না। এই যে বেহালায় এই লোকটি রোজ টিকিট বেচতো, আর আর যারাই টিকিট কিনতে আসতো কিংবা তার আশেপাশে দোকানদাররা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে খোরাক করতে আরম্ভ করতো। আজকের মতো রিহার্সাল শেষ, আর আমরা বসেছি এখন ডিনার করতে। রাতের খাবারে রয়েছে রুটি, সবজির তরকারি আর রয়েছে ডিমের কারি। The next day. গুড মর্নিং। পরবর্তী দিনের ব্লগটা ভেবেছিলাম নতুন একটা পার্টি আনবো, তবে খুব একটা বড় ব্লগ হয়নি। এডিটের সময় দেখলাম 5 মিনিট মতো হয়েছিল, তাই জন্য আজকের দিনের শুরুটাও এই ব্লগের মধ্যেই করলাম। আজকেই তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো বাড়িটা। কি সুন্দর লাগছে দেখো, চারিদিক সবুজে ঘেরা আর তার সাথে কুয়াশা। ছাদেই যাওয়া যাক প্রথমে, ছাদ থেকে দেখবো পুরো জায়গাটা। যত সুন্দর বলবো ততই যেন কম হবে, এমনই সুন্দর একটা জায়গা, যেন ছবি আঁকার মতো সব কিছু। নিচে নেমে এবার আমরা করব ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি আর নলেন গুড়ের রসগোল্লা। A few moments later. চলো এবার আমরা জেনে নিই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি সম্পর্কে এবং তার জীবনী সম্পর্কে আরও নতুন কিছু কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছারি বাড়ি। আচ্ছা, ওনারা ছিলেন ক্ষুদ্র একটি জমিদার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দাদামশাই অর্থাৎ দীনদয়াল বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন সিউড়ি কোর্টের একজন খ্যাতনামা উকিল। তিনি তার আদর্শপরায়ণ জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, সৎভাবে জীবনযাপন করে, সৎ এবং সাত্ত্বিক বলা যায় ভাবে জীবনযাপন করে। তো সেই অর্থের বিনিময়ে তিনি একটি ক্ষুদ্র জমিদারি ক্রয় করেছিলেন। সেটি মুর্শিদাবাদের বেলেড়া এবং রামপুরের কিছু জমি জমা তিনি ক্রয় করেন। এবং স্বভাবতই জমিদারদের একটি কাছারি বাড়ি থাকবে, যেখানে জমিদারদের খাজনা আদায় এবং তাদের সুখ দুঃখের কথা শোনা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার বিচার এবং তাদেরকে সহযোগিতা করা, এসব তো এই কাছারি বাড়ির মধ্যে হয়। সেই হিসাবে এটা একটি কাছারি। এই যে বাড়িটি রয়েছে এটি কাছারি বাড়ি তৃতীয় পরিবর্তিত রূপ, মানে আদলটাকে একই রকম দেখে পরিবর্তন করা হয়েছে। প্রথমে যখন কাছারি বাড়িটি 1885 সালে হয়, অর্থাৎ তারাশঙ্করের জন্মেরও আগে। তারপরে এটি খড়ের চাল ছিল এবং মাটির বাড়ি, আদলটা এরকমই ছিল। তারপরে এটি টিনের চাল করা হয়। টিনের চালের পর এটি আবার পর্যটন দপ্তর থেকে 33 লক্ষ টাকা ব্যয়ে এটি আবার সংস্কার করা করে দিয়েছে। এবং আমরা বিভিন্ন সংস্কৃতি বাহিনী, এটা দীর্ঘদিন বন্ধ ছিল। 1996 সালে তারাশঙ্কর পরিবার তাদের এখানকার যে ঘরবাড়ি সেটি দান করে দেয় স্থানীয় পঞ্চায়েতকে। এবং পঞ্চায়েত তখন বামফ্রন্ট সরকার ছিল, স্বভাবতই পঞ্চায়েত বামফ্রন্ট সরকারের আন্ডারে ছিল। অন্তত আমাদেরকে একটা করে ধূপকাঠি জ্বালার অধিকার থাকে। তখন থেকে আমরা এটা রক্ষণাবেক্ষণ করছি। পার্থিব অপার্থিব সমস্ত সম্পদ, বিশেষ করে আপনার জ্ঞানপীঠ পুরস্কার,
একাডেমি পুরস্কার, এগুলো সব কলকাতা জাদুঘর, বাংলা একাডেমি এদেরকে দান করে দিল। বাকি যা কিছু সুচিন্ত জিনিস ছিল সেগুলো একরকম আমরা জোর করি আমাদের অধিকারের দাবিতে আমরা নিয়ে এসেছি। সেটা এগুলি আমাদের এই গোল ঘরে কি ছিল স্যার? গোল ঘরটা মূলত ছিল তখন ধানের মরা প্রথম দিন। তারপরে তারাশঙ্কর 60-এর দশকে তারাশঙ্করের বড় জামাই শান্তিশঙ্কর মুখোপাধ্যায় তিনি হঠাৎ 44 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত মারা যান। শান্তিশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই সময় একমাত্র মানুষ যিনি তারাশঙ্করের সমস্ত ছোট গল্পগুলো ইংলিশে ট্রান্সলেট করেন এবং লাভপুরের প্রথম WBCS অফিসার হচ্ছেন তারাশঙ্করের বড় জামাই শান্তিশঙ্কর মুখোপাধ্যায়। 44 বছর বয়সে তিনি এই কলকাতা তার পোস্টিং ছিল শেষের দিকে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 55 বছর। হ্যাঁ, কত? 44 বছর বয়সে। তখন তারাশঙ্করের খুব মন খারাপ হয়ে গেল, কলকাতা আর থাকবে না, এটা ঠিক করলো। ঠিক করার পরে তিনি এখানে চলে আসেন, দিয়ে ধাত্রী দেবতাকে আবার নতুনভাবে রূপদান করেন এবং তখনই 60-এর দশকেই এটা নামকরণ করেন। আর 20 বছর আগে ওনার উপন্যাস ধাত্রী দেবতা বলে নামে আত্মজৈবিক উপন্যাস 20 বছর আগে বার, সেই উপন্যাসের নাম অনুসারে তিনি বাড়িটির নামকরণ করলেন, কাছারি বাড়ির নতুন নামকরণ করলেন ধাত্রী দেবতা। আর এই মোড়াইটাকে তিনি আলাদাভাবে এই গোলভাবে করলেন কন্ট্রাক্টরকে দিয়ে। আমাদের আজকের যিনি আমাদের দলের যিনি নাট্য দলের যিনি কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায়, তারই দাদু এটা নির্মাণ করেছে তারাশঙ্করের অনুমতি করে। তখন উনি গ্রামের চিঠিতে এখানে বসে গ্রামান্তরে বেরোচ্ছে, গ্রামের চিঠি এখানে বসে গ্রামের চিঠিতে, এবং ওই যে খাটটি দেখলেন আপনি দেখবেন ওই খাটটিতে উনি মারা গেছিলেন। কলকাতা টালা পার্কের বাড়িতে মারা গেছিলেন, কিন্তু ওই খাটটি আমরা নিয়ে এসেছি। এই যে ঐতিহ্যমণ্ডিত যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে বহু স্বনামধন্য ব্যক্তি এসেছে। খুব ভালো লাগার বিষয়, এখানে নজরুল এসেছেন। নজরুল সারা রাত্রিব্যাপী জলসা করেছেন এখানে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসেছেন, আশাপূর্ণা দেবী এসেছেন, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবেনদ এসেছেন, অনেক অনেক কত বলবো, প্রচুর স্বনামধন্য মানুষ এখানে এসেছেন। আর এখানে শুধুমাত্র যে কাছারি বাড়ি ছিল তাই নয়, পরবর্তীকালে এটা বিদ্যাচর্চার একটি আশ্রম ছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি বই আছে সন্দীপন পাঠশালা, তাতে যে মাস্টারমশাইয়ের কথা বলা হচ্ছে, সেই রামকানাই পণ্ডিত এখানেই বসে অবৈতনিকভাবে ছেলে মেয়েদের লেখাপড়া দীর্ঘকালব্যাপী চর্চা করেছেন, লেখাপড়া করিয়েছেন। তারও পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি প্রেস ছিল বোলপুরে, সেই প্রেসটি থেকে একটি লিফলেট ছাপানো হয়েছিল। সেই লিফলেটে লেখা ছিল, সেই সময় আমাদের বীরভূমের জেলা শাসক ছিলেন বুড়িসদয় দত্ত। বুড়িসদয় দত্ত ছিলেন ব্রতচারীর স্রষ্টা। তো সেই সময় সেই লিফলেটে একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেদিন বোলপুরে ওই যে প্রেস, সেই প্রেসে ছিলেন না, কলকাতায় ছিলেন তার নিজের কাজের জন্য। সেই প্রেসে একটি লিফলেট ছাপানো হয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গুণা করে সেটা জানতেন না। সেই লিফলেটে লেখা ছিল, দাদার বিয়ে যেমন তেমন, দিদির বিয়ে রায় বেশে, আই ঢকাঢক মদ খেয়ে। এই লেখাটি প্রকাশ হওয়ার পর, এই লিফলেটটি ছাপা হওয়ার পর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে পরিষদের দত্ত অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি বলেন যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এটা লেখার জন্য, অথবা প্রেসটি বন্ধ করতে হবে, মুচুলেখা লেখা দিতে হবে যে এইরকম কথা আর কোনোদিন আমি জীবনে লিখব না, আমার প্রেস থেকে কোনোদিন বেরোবে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে কিছু বললেন না, উনি চলে আসছেন বোলপুর স্টেশনে ট্রেন ধরে তাদের সাথে দেখা করতে। তো বোলপুর স্টেশনে সুভাষচন্দ্র ট্রেন ধরলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেখি সুভাষচন্দ্র চিনতে পেরেছেন, বলছে, তারাশঙ্কর তোমাকে এরকম বিমর্ষ দেখাচ্ছে কেন? উনি বলছেন যে এরকম ব্যাপার, আমাকে গুরুসদয় দত্ত এরকম নোটিশ করেছেন, আমার প্রেসটি তুলে দিতে হবে, অথবা আমাকে নিঃস্বার্থ ক্ষমা চাই। সুভাষচন্দ্র তারাশঙ্করকে বললেন, তুমি প্রেস বন্ধ করে দাও, ক্ষমা চাইবে না, এটা তোমার কোনো ইয়ে নেই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই প্রেসটি বন্ধ করে দিলেন। তারপরে নিয়ে এসে এখানে কিছুদিন প্রেসটা চলেছে। সুতরাং এখানে বিদ্যাচর্চা হয়েছে, প্রেস হয়েছে। পরবর্তীকালে আবার এটা বাংলা কংগ্রেসের মণ্ডল অফিস ছিল, তারও পরবর্তীকালে এটা সংগ্রহশালা। আশা করছি অনেক নতুন নতুন তথ্য তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাতে পারলাম। গাড়ির আওয়াজে হয়তো কথার আওয়াজগুলো সেইভাবে স্পষ্টতা পাইনি, তবে চেষ্টা করেছি ঠিকঠাকভাবে তোমাদেরকে জানানোর। সত্যি আমরা ভাগ্যবতী, আমরা ভাগ্যবান যে আমরা
তার বাড়িতে আসার সুযোগ এবং থাকার সুযোগ পেয়েছি। A few moments later. স্নান টান সেরে এখন আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠান যেখানে হবে সেই জায়গায়। এটি বীরভূম সংস্কৃতি বাহিনীর গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ। নাট্য উৎসবে আমন্ত্রিত দলদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এই বিদ্যাপীঠে। আজকের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমাদের মঞ্চের পাশে এইখানেই। আমরা ফিরে গিয়ে রেডি হব, কারণ 4:30-র মধ্যে শুরু হবে আমাদের নাট্য উৎসব। আর এই যে এখানে যে প্ল্যাকার্ডসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের মৃচ্ছকটিকেরই প্রত্যেকটা নাটক। শুরু থেকে আজ অবধি যে নাটকগুলো হয়ে এসেছে সে সমস্ত নাটকের প্ল্যাকার্ডস এগুলো। বাচ্চারাও বাজনা নিয়ে রেডি এখানে। আর কিছুক্ষণের মধ্যেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে শুরু হতে চলেছে আমাদের আজকের অনুষ্ঠান। সকলকে স্বাগত। মানে মৃচ্ছকটিক একটা কলকাতার দল, সে তার নিজস্ব অধিকারে তার মানে আসবই দাবিতে আজকে আমরা চলে এসেছি বীরভূমে। সংস্কৃতি বাহিনীর সঙ্গে যুক্ত হয়েই বলবো আমাদের নাট্য উৎসবটা করছি। এবং নাট্য উৎসবের প্রাককালে আমরা কলকাতাতেও এরকমই একটা ছোট্ট পদযাত্রা করে থাকি, যে পদযাত্রার মূল জায়গা হচ্ছে আমাদের এই প্রদীপ বা মশাল যাই বলা যায় না কেন, সেটা আমাদের দলের ঘর থেকে জ্বালিয়ে নিয়ে উৎসব মঞ্চে যাই। কারণ আমরা মনে করি যে দলের ঘরে রোজ যে আমরা আগুনটা জ্বালি নাটক চর্চার মধ্যে দিয়ে, সেটা যেন এর মধ্যে রয়েছে এবং এই আগুন মঞ্চে যায়। সেই মঞ্চে গিয়ে এই আগুন থেকেই আমরা মঞ্চের যে উৎসবের প্রদীপকে প্রজ্বলিত করি। আজকের আমাদের প্রথম নাটক স্যারের একক অভিনয় দিয়ে শুরু হতে চলেছে। স্যার এখানে রেডি ঘোরাঘুরি করছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নাটক। দেখতে দেখতে এখানে 2 দিন আমরা কাটিয়ে ফেললাম। যেইভাবে ভেবেছিলাম যে পার্ট বাই পার্ট ভিডিও আনবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। স্টোরেজের চক্করে একবারই দিয়ে দিতে হচ্ছে সব কটা ভিডিও। ছোট ছোট করে অনেকগুলো ক্লিপস তুলেছি। সব কিছু জুড়িয়ে একেবারে আমাদের বীরভূম ট্রিপ কেমন ছিল এই একটা ব্লগের মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে। মানে যেটুকু স্টোরেজ আমি ফাঁকা করে এনেছিলাম, এত ছবি এবং ভিডিও তোলা হয়েছে যে আর জায়গা নেই। ছোট্ট ছোট্ট ক্লিপস উঠবে, আর সেগুলোকে কতটুকুই বা আলাদা আলাদা পার্টে আনবো। তো তার জন্যই একসাথে করা। সোমবার বেলা 12:30 বাজে, আর ধাত্রী দেবতা ছেড়ে আমরা এখন চললাম ফুল্লরা দেবীর মন্দিরে। 51 পীঠের একটি পীঠ ধরা হয় এই মন্দিরকে। আজ মন্দিরে ভালোই ভিড় রয়েছে।
প্রচুর বিয়ে দেখলাম আমরা এখানে, অতি কষ্টে মায়ের দর্শন করেছিলাম। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাব নাট্যগ্রামে, বীরভূম সংস্কৃতি বাহিনীর তৈরি নাট্যগ্রাম। মানে এখানে তো ছোটদের অঙ্ক শেখানো হচ্ছে, আচ্ছা তো ওইখানটায় বসে আরেক দল বাংলা পড়ছে, আচ্ছা ওখানে আঁকা শিখছে, এরকম পাটে পাটে ক্লাস রুম। কিন্তু এটাই রবীন্দ্রনাথের ভাবনা, হ্যাঁ। ক্লাস রুম বলে কিছু থাকবে না, ওপেন এয়ারে বসে এক একটা জায়গায় এক একজন শিক্ষক তাদের শেখাবে। আর এই থাকার জায়গা দুটো আছে, এর নাম হচ্ছে গুরুকুল নাট্য আশ্রম। আচ্ছা দেওয়াই আছে। হ্যাঁ, আমি ছবি দেখেছি। ভেতরেই ছিল। অপূর্ব সুন্দর চারিদিক, মানে যখনই নাট্যগ্রামের ভেতর ঢুকলাম একটা আলাদা রকমের ভাইবস আসছিল মনের মধ্যে। আর এই দিকের যে দুপাশে যত গাছপালা দেখছো সমস্তটাই কিন্তু এই গুরুকুলের সদস্যদের হাতে তৈরি। প্রত্যেকের নাম দুপাশে ছোট ছোট প্ল্যাকার্ডসে লেখা রয়েছে, মানে যে যেটা ধরুন চাষ করছে এখানে তার নাম তার জায়গায় লেখা, মানে অসম্ভব সুন্দর। আর এই পুকুরটা মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। অনেকটাই কিন্তু বড় জায়গা, সেই জায়গাটাকে কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। গুরুকুলে ঢোকার পরেই যে দোতলা ঘরটা আমরা দেখেছি, সেই ঘরের ভিতরেও ঢুকেছি এবং সেটিরই শর্টস আমি আগেই আপলোড করে দিয়েছি। গুরুকুল নাট্য আশ্রম থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি রবি ঠাকুরের বাড়ি। কলকাতা ফেরার জন্য আজকে ট্রেন আমাদের সন্ধ্যে 6টায়। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই আগে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিই এবং তারপরে আমরা ঘুরে দেখি বিশ্বভারতী। বহুদিনের একটা ইচ্ছা ছিল শান্তিনিকেতনে আসাটা, আর আজকে সেটা পূরণ করতে পেরেছি। সত্যি আলাদাই একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে। আমরা প্রথমেই মিউজিয়াম দিয়ে আমাদের ঘোরা শুরু করি, তবে এখানেও মিউজিয়ামের ভিতর কোনো রকম কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না। কে লিখেছিল? রতন দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত? হ্যাঁ। ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি তো জানি কাজী নজরুল ইসলাম। কাজল, সরি কাজল ইসলাম। কাজল ইসলাম। আচ্ছা, আমাদের এই যে ছোট বাচ্চাদের যে পড়ানো হয় না, তো এই যে ঘিরে দিয়েছে, পুকুরে যদি জলে ডুবে যায় তাহলে ক্ষতি হবে, খেলাধুলা শেখানো হয়। ওই দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে এবং মাস্টারমশাইরাও আছে। বাদিকে বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের মামার বাড়ির নাম হচ্ছে বীরেন সেন। এটা পড়েছে ব্রাহ্মণ সামাজ, ওনার আসল বাড়ি কলকাতা জোড়াসাগর। এই মডেল করে এই বাড়িটা ছোট্ট করে তৈরি করা। খুব সুন্দর করে 3টে দিন আমরা এখানে কাটালাম, আর ফেরার সময় স্যার আন্টির তরফ থেকে একটি ব্যাগও উপহার পেয়েছি। হাওড়া ব্রিজ ধরে এখন চলেছি নিজেদের বাড়ির দিকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো লাইক, করো কমেন্ট, করো শেয়ার। আর যারা নতুন আমার চ্যানেলে, কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে এরকমই নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।